আমি ডক্টর শেখ মহিদুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট, রানীগঞ্জ গার্লস কলেজ। আমি অলরেডি ইন্টারভিউ বিষয়ে কীরকম ইন্টারভিউ হবে, কিভাবে আমরা প্রস্তুতি নেব, কীরকম পরিবেশ হওয়া উচিত, একটা প্রাথমিক আলোচনা করেছি পার্ট 1-এর একটা ভিডিওতে, যেটা গতকাল রাত্রেই আমি ভিডিওটা পোস্ট করেছি। এবং আজকের এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিষয়গত ব্যাপারটা আমরা আলোচনা করতে গিয়ে প্রথমেই যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডেমনস্ট্রেশন। আমরা জানি যে ডেমো আমাদেরকে একটা দিতে হবে আমাদের বিষয়ের উপরে, এবং এই ডেমনস্ট্রেশনে আমাদের নাম্বার আছে 10 নাম্বার। এখানে কিছু কিছু প্রশ্ন আমাদের থাকে যে আমরা কিভাবে বোর্ড ব্যবহার করব, আমরা ডেমনস্ট্রেশনের টপিক কিভাবে চয়েস করব, একটু বেশ জটিল টপিক চয়েস করলে ভালো নাকি একটু সহজ টপিক চয়েস করলে ভালো, কারেন্ট টপিক চয়েস করলে ভালো নাকি একটু পুরনো টপিক চয়েস করলে ভালো, এই ধরনের বিভিন্ন রকম প্রশ্ন আছে। দেখুন, প্রথমেই আমি আপনাদেরকে একটা কথা বলবো যে এই ডেমনস্ট্রেশনের মূল যেটা বিষয়, যেটার প্রতি একদম খুব ভালোভাবে লক্ষ্য করা হয়, সেটা হচ্ছে যে আপনি কী টপিক চয়েস করছেন সেটার থেকেও বড় কথা আপনি টপিকটা কিভাবে পড়াচ্ছেন। ডেমনস্ট্রেশনের মূল যেটা লক্ষণীয় বিষয়, যেটার প্রতি খেয়াল রাখা হয়, সেটা হচ্ছে আপনার টিচিং এবিলিটি কতটা, আপনি কতটা সুন্দরভাবে একজন টিচার হিসাবে ওই ডেমনস্ট্রেশনের মধ্য দিয়ে নিজেকে তুলে ধরতে পারছেন। তাহলে দুটো বিষয়, আপনি কি পড়াচ্ছেন সেটা বিষয়, নাকি আপনি কোন টপিক পড়াচ্ছেন সেটা বিষয়, নাকি আপনি কেমন করে পড়াচ্ছেন সেটা দেখার বিষয়। এখানে কিন্তু মাথায় রাখবেন, আপনি কেমন করে পড়াচ্ছেন, আপনার পড়ানোর মধ্যে সাবজেক্টের গভীরতা কতটা, আপনি কিভাবে শুরু করছেন, আপনার শুরুটার কিভাবে শেষ করছেন, বা আপনি যে বিষয়টা নিয়ে আলোচনা করছেন সেটা কতটা প্রাঞ্জলভাবে, সহজ সরলভাবে তুলে ধরতে পারছেন, এটার দিকে কিন্তু খুব ভালোভাবে গুরুত্ব দেওয়া হয়। তাই প্রথমেই যেটা খেয়াল করবেন যে কোনো কথা শুনে কোনো জটিল বিষয় যেটা নিয়ে আপনার কোনো সেরকমভাবে ধারণা নেই, আপনি সেটাতে সাবলীল নয়, সেরকম টপিক কিন্তু কোনোভাবেই চয়েস করতে যাবেন না। এটা আমার মতামত। আপনি চয়েস করবেন যে জায়গাটাতে আপনি সাবলীল, যে জায়গাটা আপনি পড়াতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, যে জায়গাটা সম্পর্কে আপনার যথেষ্ট জ্ঞান আছে, আপনার ধারণা আছে, যে জায়গাটার পরিধি নিয়ে আপনি খুব ভালোভাবে অবগত, সেরকম একটা টপিক চয়েস করুন। এটা চয়েস করার জন্য কিন্তু প্রচুর সময় লাগে না। এটা চয়েস করার জন্য আপনি এতদিন যেগুলো পড়েছেন সেখান থেকে একটা সহজ ব্যাপার খুঁজে নেওয়ার চেষ্টা করুন। এটা প্রথম মাথায় রাখবেন। দ্বিতীয়ত, আমরা যখন ডেমনস্ট্রেশনটা দিতে যাচ্ছি, এটা তো চয়েস করে নিলাম ডেমনস্ট্রেশন, এবার তো আমাকে ডেমনস্ট্রেশনটা দেখাতে হবে ইন্টারভিউ বোর্ডে। তখন মাথায় রাখবেন, যখন আপনি বোর্ডে যাচ্ছেন, ডেমনস্ট্রেশন দিতে যাচ্ছেন, বোর্ডের কাছে যাচ্ছেন, একদম যখন বোর্ডের সোজা দাঁড়াচ্ছেন, দাঁড়িয়ে দেখবেন একেবারে ডান দিকে হাত, আপনার যেভাবে ডান হাতটা যেদিকে যাচ্ছে, ওই কর্নারেতে আপনি যেদিনের ডেমনস্ট্রেশন দিচ্ছেন ওই দিনের ডেটটা দেবেন। আর কি করবেন, সোজা আপনার হাতটা বোর্ডের দিকে তুলবেন, বোর্ডের মাঝামাঝি দাঁড়িয়ে সেখানে যতটা আপনার হাত যাচ্ছে উঁচুতে, ওখানে বিষয়টা লিখবেন। অর্থাৎ আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে আপনাদেরকে বলবো, ধরুন আমি আলোচনা করতে যাচ্ছি গণতন্ত্র, তাহলে আমাকে গণতন্ত্র লিখতে হবে, আলোচনার বিষয় বা আলোচ্য বিষয় গণতন্ত্র। এবার আপনি বিষয়টা লিখুন, হয়তো যদি আপনি উদারনীতিবাদ লিখছেন, উদারনীতিবাদ, সার্বভৌমিকতা আলোচনা করছেন, সার্বভৌমিকতা, সার্ক আলোচনা করছেন, সার্ক মানে যে বিষয়টা আলোচনা করছেন সেইটা। আরেকটা বিষয়ে প্রশ্ন আছে, এই দুটো লিখলেন, ব্যাস আপনার বোর্ড ওয়ার্ক আপাতত মিটে গেল। এবার একটা প্রশ্ন আছে যে আমাকে কি বোর্ড ওয়ার্ক করতেই হবে, বোর্ড কি ব্যবহার করতেই হবে? ধরুন রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, বাংলা, এই ধরনের সাবজেক্টগুলো, এখানে বোর্ড ওয়ার্ক করাটা বাধ্যতামূলক নয়। অতএব যদি আপনি এমন টপিক পড়ান যেখানে আপনার এই বিষয় আর ডেটটা লেখা ছাড়া সেরকম আর কিছু বোর্ড ওয়ার্ক করার পরিস্থিতি নেই, তখন আপনাকে জোর করে কিছু বোর্ডে লিখতে হবে না, কোনো দরকার নেই বোর্ডে জোর করে কিছু লেখার। যদি আপনাকে উল্লেখ করে দেয়, আচ্ছা আপনি এরকম অভিজ্ঞতাও আছে যে আপনি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, আপনি বোর্ড ব্যবহার করবেন এরকম টপিক কি চয়েস করতে চাইছেন বা চয়েস করতে পারেন। আমাদের ডেভিড স্টেনের ব্যবস্থাপক তত্ত্ব আছে, ক্রমোচ্চ স্তরবিন্যাস আছে, যেটা পড়াতে গেলে আপনাকে ক্রমোচ্চ স্তরবিন্যাসটা হায়ারার্কিটা আপনাকে বোঝাতে হবে। এই ধরনের একটু দেখে নেবেন। সব যে টপিকেই বোর্ড ব্যবহার করতে হবে সেটাতে একদমই জোর করে যাবেন না। 2 নম্বর ব্যাপার মিটল।
এইবারে আমি প্রথমেই বলেছিলাম যে ডেমনস্ট্রেশন সেই টপিকটার উপরে করবেন যে টপিকটার উপরে আপনার জ্ঞান আছে, আপনার ধারণা আছে, আপনি যার আগাগোড়াটা একটু বোঝেন। তাহলে কি হবে? কারণ ডেমনস্ট্রেশন আপনি যখনই ডেমো শেষ করবেন না, তখনই ডেমো থেকে একটা দুটো প্রশ্ন কিন্তু আপনাকে করতেই পারে। ডেমনস্ট্রেশন থেকে আপনাকে কোশ্চেন করাটা খুব স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়। আরেকটা জিনিস মাথায় রাখবেন, আপনি যে ব্যাপারটার উপরে ডেমনস্ট্রেশন দিচ্ছেন বা যে পেপারটার উপরে ডেমনস্ট্রেশন দিচ্ছেন, একটা পেপারের তো একটা টপিক নিয়ে আপনি ডেমনস্ট্রেশন দেবেন। ধরুন আপনি আইআরের কোনো টপিক নিয়ে দিচ্ছেন, মানে ইন্টারন্যাশনাল রিলেশনসের, হয়তো আপনি থিওরির কোনো ব্যাপার নিয়ে দিচ্ছেন, সেটার যে গোটা সাবজেক্টটা আছে সেইটার আপনার কাছ থেকে কোনো রেফারেন্স বইয়ের নাম চাইতে হতে পারতে হতে পারে। তখন কি করবেন? তখন আপনাকে মনে রাখতে হবে, এই জায়গাটাকে খুব ভালো করে খেয়াল করবেন, কখনোই কিন্তু আপনি যখন বইয়ের রেফারেন্স দেবেন তখন গ্র্যাজুয়েশন অনার্স লেভেলের বা গ্র্যাজুয়েশনের লেভেলের কোনো বইয়ের কথা বলবেন না। আপনি মাথায় রাখবেন, আপনি পরীক্ষাটা দিতে যাচ্ছেন, আপনি শিক্ষক হতে যাচ্ছেন উচ্চ মাধ্যমিক পর্যায়ের ছাত্রছাত্রীদের জন্যে। অতএব ঠিক খেয়াল করে উচ্চ মাধ্যমিক স্তরের যে সরকারি বইগুলো আছে সেই সরকারি বইগুলোর দেওয়ার চেষ্টা করবেন। কারণ অনেক সময় আমাদের বাজার চলতি অনেক নোট বই আছে, ভুল করেও কিন্তু এই নোট বইগুলো রেফারেন্স দেবেন না। এটা খুব ভালো করে খেয়াল করো। যেমন ধরুন আপনাকে আমি দেখাচ্ছি, যারা আমাদের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রী তাদের অনেকের কাছে এই বইটা রাষ্ট্রবিজ্ঞানের ধারা একটু উল্টো করে দেখাচ্ছি, যেহেতু আমি ক্যামেরায় তুলছি। এই বইটা খুব জনপ্রিয় একটা বই, দেখুন কত বড় ভলিউম একটা বই। এই বইটা যদি আপনি হয়তো রাষ্ট্রবিজ্ঞানের ধারা আপনি একটা কিছু এখান থেকে কিছু পড়েছেন, আপনি বলে দিলেন, আপনি হয়তো হাতের কাছে আপনার হয়তো আপনি পলিটিক্স বইটা পড়েছেন অ্যারিস্টটলের, আপনি হয়তো এটা রেফারেন্স দিয়ে দিলেন। এটা করার দরকার নেই, কারণ আপনাকে মনে রাখতে হবে আপনি উচ্চ মাধ্যমিক লেভেলের ছাত্রছাত্রীদেরকে পড়াচ্ছেন। আমার কাছে উচ্চ মাধ্যমিকের কোনো রেফারেন্সের বই নেই, তাই আমি আপনাকে উচ্চ মাধ্যমিকের রেফারেন্স দিয়ে উদাহরণ দিয়ে দেখাতে পারলাম না। এটা কিন্তু খুব ভালো করে মাইন্ডে রাখবেন, কারণ আপনি একজন নেট সেট পাস করা স্টুডেন্ট হতে পারেন, আপনি পিএইচডি করা লোক হতে পারেন, কিন্তু আপনি পড়াতে যাচ্ছেন কাদেরকে? উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদেরকে। অতএব আপনাকে উচ্চ মাধ্যমিক রিলেটেডই পড়াতে হবে, এবং মানে উচ্চ মাধ্যমিক লেভেলের রিলেটেড বলবো না, লেভেলের পড়াতে হবে। আপনি ডেমোটাও যখন দেবেন সেটাও চেষ্টা করবেন সাবলীলভাবে আপনার 11-12-এর ছাত্রছাত্রীরা বুঝতে পারে এই ধরনের ভাষায়, এই ধরনের এই স্ট্যান্ডার্ডটা বজায় রেখে পড়ানোর। এটা গেল ডেমনস্ট্রেশনের ব্যাপার। এবারে আসি ইন্টারভিউ। ইন্টারভিউয়ের আমি দুটো পার্টের কথা উল্লেখ করব, দুটো দিকের কথা উল্লেখ করব। ইন্টারভিউটা যখন দিচ্ছেন, দেখুন পুরো ইন্টারভিউ পার্টটাই হচ্ছে বিভিন্ন বিষয়কে দেখে আপনার পার্সোনালিটি টেস্ট চলছে। সেখানে ইন্টারভিউয়ের যখন আপনার ডেমনস্ট্রেশন শেষ হয়ে যাচ্ছে, এবার আপনি সাবজেক্টে ঢুকে গেলেন, এইবারে আপনাকে মানে ডেমোটাও সাবজেক্ট, গুলিয়ে ফেলবেন না, আমি জাস্ট আপনাদের বোঝার জন্যে পার্টটা একটু ভাগ করে দিচ্ছি। ধরুন এবারে আপনাকে সাবজেক্টের প্রশ্ন করা হচ্ছে, এখানে আমাদের অনেক প্রশ্ন থাকে, গভীর কোশ্চেন থাকে, যে কি ধরনের প্রশ্ন করবে, কত জটিল প্রশ্ন করবে। দেখুন ইন্টারভিউ বোর্ডে সাধারণত খুব যে বিরাট জটিল প্রশ্ন করে তা কিন্তু নয়। আপনারা যারা ইন্টারভিউ দিয়ে আসবেন আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। আগামী দিনে আমি তাহলে আপনাদের সঙ্গে আরও ভালোভাবে থাকার চেষ্টা করব, যত বেশি আপনাদের সঙ্গে আমার ইন্টারাকশনটা থাকবে। দেখুন বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে বিষয়টা একটা সাধারণ ধারণা আপনার আছে কিনা, বিষয়টা সম্পর্কে আপনার কমন সেন্স আছে কিনা। বেসিক জায়গাগুলোকে একেবারে 11-12-এর সিলেবাস ধরে ধরে বেসিক জায়গাগুলোকে দেখে যান। বেসিক জায়গাগুলোকে কিন্তু খুব ভালো করে দেখবেন, কারণ আপনাকে বলে রাখি ইন্টারভিউ বোর্ডে কখনো কখনো গভীর কোশ্চেনও আসতে একটা দুটো করতে পারে ডিপলি, আবার বেসিক কোশ্চেনও আসতে পারে। গভীর কোশ্চেনটা যখন আপনার কাছে থ্রো করা হবে, যখন আপনাকে জিজ্ঞাসা করা হবে, এখন আপনি সেটা যদি বলতে না পারেন সেটা নিয়ে বিরাট কিছু ভাববে না, কারণ ওটা দেখছে আপনি পারছেন কি না, পারলে ভালো, না পারলে না। কিন্তু যখন বেসিক ধারণাটা আপনার না থাকবে তখন একটা মনের মধ্যে ডাউট ফিল হবে যে বেসিক জায়গাগুলো জানে না, কি পড়াবে। বেসিক জায়গাগুলো জানাটা খুব উচিত ছিল, বেসিক জায়গাগুলোর একটু দেখে আসেনি, এই ধরনের একটা আপনার প্রতি কিন্তু একটা ধারণা তৈরি হবে। এটা গেল সাবজেক্টের ব্যাপারে। আপনি যখন আপনার সাবজেক্টের পুরো, আবারও বললাম, 11-12-এর সিলেবাস ধরে ধরে যা কিছু আছে তার বেসিক কনসেপ্টগুলো কিন্তু খুব ভালো করে ক্লিয়ার করবেন। আর একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ মাথায় রাখবেন,
সেটা হচ্ছে, ধরুন আপনি হুগলি জেলার ছেলে, এখন আপনার এই জেলা সম্পর্কে কিছু কিছু বিষয় আপনাকে খুব ভালো করে জানতে হবে। ধরুন ওই জেলার মনীষী আমাদের যেমন রাজা রামমোহন রায় আছেন, রামকৃষ্ণ দেব আছেন, আরও হয়তো অনেকে আছেন, আপনারা সেগুলো একটুখানি দেখে নেবেন। বিভিন্ন জেলার বিভিন্ন জন আছে, তারকেশ্বর আছে, হ্যাঁ, মানে তারকেশ্বর কী জন্য বিখ্যাত, মানে এই ধরনের, মানে একটা জেলার কী জন্যে বিখ্যাত, সেখানে মনীষীরা কারা রয়েছেন, সেই মনীষীদের সম্পর্কে প্রাথমিক ধারণা, হ্যাঁ, মানে বিশেষ বিশেষ জায়গাগুলো কি রয়েছে, এগুলো কিন্তু খুব ভালো করে একটু জেনে নেবেন। হতে পারে সেখান থেকে তার মানে আপনার যে মানে কমন সেন্স, সেই কমন সেন্সগুলো ঠিকঠাক আছে কি না, আপনি একটুখানি খোঁজখবর রাখেন কি না, সেগুলো কিন্তু আপনাকে প্রশ্ন করা হতেই পারে। এই বিষয়গুলোকে একটু লক্ষ্য রাখবেন, আর এতটুকু টেনশন নেবেন না। প্রথম ভিডিওতে আমি বলেছি যে খুব ভালো করে লক্ষ্য রাখা হবে আপনারা কতটা সাবলীলভাবে উত্তর দিচ্ছেন, কতটা ফ্রি আছেন, আপনার চোখে মুখে কতটা কতটা মানে কি বলবো, মানে প্রাঞ্জল একটা ভাব রয়েছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর যা বলবেন তা খুব স্পষ্ট করে বলবেন, কথার মধ্যে কোনো জড়তা না থাকে, খুব সহজভাবে বললেন, কোনো জটিলতায় যাওয়ার দরকার নেই। যত বেশি নিজেকে স্বাভাবিক, সাধারণ, শান্ত রাখতে পারবেন ইন্টারভিউ, তত ভালো হবে। আপনাদের সকলের ইন্টারভিউ খুব ভালো হোক এই আশা রেখে আমি দ্বিতীয় পার্টের আলোচনা শেষ করলাম। ধন্যবাদ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।